Hello, myself Otto Ganguly. Welcome to my class. Hopefully all of you are well. আশা করি তোরা সকলেই ভালো আছিস. As all of us are in a limbo state, are in an extremely helpless situation due to the COVID-19 or coronavirus affected situation, as we have nothing to do, but as life has to move on, and as in a very important board exam is awaiting for all of you, the students of class 12. That's why our madrasa has arranged a special online class or audio visual class for all of you, that it can be beneficial for you and you can be helpful from it. যেহেতু আমরা প্রত্যেকেই এখন করোনা ভাইরাস এফেক্টেড সিচুয়েশনের মধ্যে লকডাউন অবস্থায় আছি, যেহেতু আমরা প্রত্যেকেই হেল্পলেস একটা সিচুয়েশনের মধ্যে দিন কাটাচ্ছি, তবু জীবন যেহেতু কারোর জন্যে যেহেতু থেমে থাকে না, সেহেতু এবং যেহেতু তোমাদের সামনে একটি খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম 2021-এর শুরুতেই অপেক্ষা করে আছে, হায়ার সেকেন্ডারি এক্সাম, সেহেতু আমাদের মাদ্রাসা তোমাদের জন্য একটি বিশেষ অনলাইন ক্লাস অথবা অডিও ভিজুয়াল ক্লাস এর আয়োজন করেছে, যাতে তোমরা উপকৃত হও এবং যাতে তোমরা তোমাদের পড়াশোনাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারো এবং তোমরা হেল্প পাও এর থেকে. In my class, in today's class, I will discuss about the second poem enlisted in our syllabus, entitled as Asleep in the Valley by Arthur Rimbaud. আজকের এই যে পাঠ্য, আজকের এই যে অডিও ভিজুয়াল ক্লাসে আমরা আলোচনা করব আমাদের সিলেবাসে, দ্বাদশ শ্রেণী যে সিলেবাস, সেই সিলেবাসে দ্বিতীয় কবিতা. কবিতাটির নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, কবির নাম আর্থার র্যাম্বো. In today's class, we will discuss about the general introduction of the poem as well as of the poet, the imageries and symbols used in this poem, and the context and the background of this poem. আজকের এই পাঠ্যাংশে আমরা কবি এবং কবিতার সম্পর্কিত জেনারেল ইন্ট্রোডাকশন আলোচনা করব. কবিতায় ব্যবহৃত যে ইমেজ, সিম্বল বা যে সমস্ত আয়রনি ব্যবহৃত হয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং কবিতার ব্যাকগ্রাউন্ড কী, কবিতার পটভূমিকা কী, সেই প্রসঙ্গ কী, সেই সম্পর্কে আমরা আলোচনা করব. In my next class, I will discuss about the line-by-line analysis of this poem as well as of the word meanings and the questions and answers. পরবর্তী ক্লাসে আমরা এই কবিতাটির লাইন বাই লাইন যে অ্যানালিসিস, সামারি, ওয়ার্ড মিনিংস এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং আনসার্স নিয়ে আলোচনা করব. সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস. ফার্স্ট অফ অল, if we go to the title of this poem, Asleep in the Valley, কথার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ভ্যালি? ভ্যালি মিনস হচ্ছে উপত্যকা, প্লেন ল্যান্ড. তাহলে উপত্যকায় ঘুমন্ত কোনো একজনের কথা এখানে কবি বলতে চেয়েছেন. দ্য পোয়েট আর্থার র্যাম্বো. If we go through the name of the poet very carefully, watch it till the end and listen very carefully and note down the important topics. So, if we go through the name of the poet, the spelling of the poet is Rimbaud, which we may utter as Rimbaud. But as he was a French poet, Arthur Rimbaud was a French poet. Therefore, we have to utter as Rimbaud, not as Rimbaud. Arthur Rimbaud. And that's why it is a French poem. It is originally a French poem. The original title of the poem, please note it down. Please তোমরা এটা লিখে নাও খাতায়. এর অরিজিনাল ফ্রেঞ্চ যে টাইটেলটি সেটি হলো লা
ডরমিউর দি ভ্যাল, এল ই লা, একটা গ্যাপ দিয়ে লিখবে, ডি ও আর এম ই ইউ আর, লা ডরমেও, দু ডি ইউ, একটা গ্যাপ দিয়ে ডি ইউ দু, একটা গ্যাপ দিয়ে ভিএএল, লা ডরমিউ দি ভ্যাল। এটি হচ্ছে অরিজিনাল টাইটেল যেটি আমাদের কবি আর্থার র্যাবো লিখেছিলেন। ওনার পুরো নাম ছিল জন নিকোলাস আর্থার র্যাবো, জন নিকোলাস আর্থার র্যাবো। হি ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েট। ওনার জন্ম সাল যদি আমরা দেখিনি, জন্ম মৃত্যু সাল, লাইফ স্প্যান, উনি জন্মেছিলেন বর্ন অন 20th অক্টোবর অফ 1854, 1854 সালে 20 অক্টোবর ওনার জন্ম। অ্যান্ড ডাইড অন 10th of November 1891, 1891 সালে 10ই নভেম্বর উনি মারা যান। তাহলে 1854 থেকে 1891 ওটা হচ্ছে জীবনীকাল, খুব স্বল্প সময়ে তিনি বেঁচেছিলেন। তার একটি নাম ছিল, হি ওয়াজ নেমড অ্যাজ, যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলি কি বিশ্বকবি, কাজী নজরুল ইসলামকে আমরা বলে থাকি বিদ্রোহী কবি, তেমনি ওনার একটি নাম ছিল, ওনার নাম ছিল বয় পোয়েট। বয় পোয়েট কেন বলা হতো, একটা স্বাভাবিকভাবে তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, ওয়াই ওয়াজ হি কল্ড এ বয় পোয়েট, কেন তার নাম বয় পোয়েট, কেন তাকে ডাকা হতো বয় পোয়েট বলে? কারণ মোস্ট অফ হিজ পোয়েমস ওয়ার রিটেন ইন হিজ টিনস, কারণ তার অধিকাংশ কবিতাই লেখা হয়েছিল 16 থেকে 19 বছর বয়সের মধ্যে। হি ওয়াজ ফেমাসলি নোন অ্যাজ এ বয় পোয়েট। আচ্ছা, তাহলে আমি কি বললাম প্রথমে? হি ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েট অ্যান্ড দ্য অরিজিনাল ফ্রেঞ্চ টাইটেল অফ দিস পোয়েম ওয়াজ লা ডরমিও দি ভ্যাল। এরপর তোমাদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, হু ট্রান্সলেটেড দিস পোয়েম ইনটু ইংলিশ? এই পোয়েমটি ইংলিশে অনুবাদ করেছিলেন কে? এটি স্বাভাবিকভাবেই মনে একটি প্রশ্ন আসতে পারে। প্লিজ নোট ইট ডাউন, লিখে নাও। পল স্কিমিট, পল স্কিমিট, পিটা ক্যাপিটাল, PAUL, পল, গ্যাপ দিয়ে লিখবে স্কিমিট, SCS ক্যাপিটাল, SCHI, সরি ভুল বললাম, SCHMIDT, SCHMIDT, Paul Skemet. Paul Skemet was the person who translated this poem from French to English. উনি এই পল স্কিমিট বলে ব্যক্তি, উনি এই কবিতাটিকে ফ্রেঞ্চ টাইটেল লা ডরমিও দি ভ্যাল, এটিকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন এবং নাম দিয়েছিলেন কি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ উপত্যকায় ঘুমন্ত কোনো একজন। এরপর আমাদের মনে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসতে পারে, কবিতাটি কখন লেখা হয়? দ্য পোয়েম, এটি সম্পর্কে দুটি ওপিনিয়ন আছে, দুটি মতবাদ আছে। দ্য পোয়েম মে বি রিটেন আইদার আফটার, হয়তো লেখা হয়ে থাকতে পারে ফ্র্যাঙ্কো প্রাশিয়ান ওয়ার, ফ্র্যাঙ্কো প্রাশিয়ান ওয়ার অফ 1870, 1870 সালে সংঘটিত ফ্র্যাঙ্কো প্রাশিয়ান ওয়ার, নট রাশিয়ান ওয়ার, ফ্র্যাঙ্কো প্রাশিয়ান ওয়ার। প্রাশিয়া বলতে আমরা কাদের বুঝি? PRUSSIA। প্রাশিয়া বলতে যে দেশটির এখনকার নাম জার্মানি, তৎকালীন সময়ে এই দেশটির নাম ছিল প্রাশিয়া। ফ্র্যাঙ্কো প্রাশিয়ান ওয়ার অর্থাৎ 1870 সালে ফ্র্যাঙ্কো প্রাশিয়ান ওয়ার, ফ্রান্স এবং জার্মানির মধ্যে মানে প্রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পটভূমিকায় এই কবিতাটি লেখা হয়ে থাকতে পারে। এটি হলো একটি ওপিনিয়ন, একটি মত। অথবা আরেকটি মতামত আছে, or in 1877 during the war between France and Russia, অথবা 1877 সালে সংঘটিত রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে যে সংঘটিত যুদ্ধ, সেই পটভূমিকাতেও এটি লেখা হয়ে থাকতে পারে। তাহলে এক নম্বর ওপিনিয়ন গেল কি 1870 সালে সংঘটিত ফ্রান্স এবং রাশিয়া অর্থাৎ জার্মানির মধ্যে সংঘটিত যে যুদ্ধ, সেই যুদ্ধের পটভূমিকায় এটি লেখা হয়ে থাকতে পারে। অথবা লেখা হয়ে থাকতে পারে কোন সময় না 1877 সালে সংঘটিত ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ লেখা হয়ে থাকতে পারে। এরপর আমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, হোয়াট টাইপ অফ পোয়েম ইট ইজ?
ইট ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। অ্যান্টি ওয়ার পোয়েম বলতে কি যুদ্ধ বিরোধী কবিতা। এর মধ্যে আমরা অ্যান্টি রোম্যান্টিক এলিমেন্টও কিন্তু পাবো। অ্যান্টি রোম্যান্টিক এলিমেন্ট বলতে কি, হোয়াট ইজ রোম্যান্টিসিজম? রোম্যান্টিসিজমের উল্টোই তো অ্যান্টি রোম্যান্টিসিজম। রোম্যান্টিসিজম কি না, রোম্যান্টিসিজম হচ্ছে এমন একটি বস্তু, যেমন ধরো আমরা যে সমস্ত রোম্যান্টিক সিনেমা দেখি, মুভি দেখি বা রোম্যান্টিক বই পড়ি, কি লাভ বিটুইন হিরো অ্যান্ড হিরোইন, মানে কি না কোনো জিনিসকে গ্লোরিফাই করা হয়ে থাকে সেখানে, মানে রেবেলিজম এগেনস্ট রিয়েলিজম, অর্থাৎ যেটা কিনা আমাদের রিয়েল বাস্তবের বিরুদ্ধে বিদ্রোহ করাকে কিন্তু বলা হচ্ছে রোম্যান্টিসিজম। বাস্তব যে পরিণতি, বাস্তব যে অবস্থা, বাস্তব অবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে একটা কাল্পনিক একটা জগৎ তৈরি করা, একটা ভালোবাসাময় একটা জগৎ তৈরি করা, সেই মানে আমরা রোম্যান্টিসিজম বলতে তাই কিন্তু বুঝে থাকি। এখানে কোনো দুঃখ নেই, কোনো দুর্দশা নেই, সমস্ত কিছুই ভালোবাসা আছে, প্রেম আছে। এখানেও কিন্তু ঠিক তার উল্টো অ্যান্টি রোম্যান্টিসিজম বলতে কি, যেখানে যুদ্ধের ভয়াবহতাটাকে দেখানো হয়েছে, যুদ্ধের ভয়াবহতাটাকে দেখানো হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে ওয়ার ইজ নাথিং বাট এ মিনিংলেস ডান্স অফ ডেথ। যুদ্ধ আর কিছুই নয়, শুধুমাত্র মিনিংলেস ডান্স অফ ডেথ, মানে মৃত্যুর নৃত্য। And war is an organized butchery of young soldiers, young souls. মানে যারা ইয়ং সোলজার, যারা যুবক সৈন্য, তাদের একটা অর্গানাইজড বুচারি, সংগঠিত কষাই ক্ষেত্র হলো ওয়ার। একটা কথা মনে রাখতে হবে, এখনো যে যুদ্ধ বিগ্রহ সংগঠিত হয় সেখানে কিন্তু এই সমস্ত ইয়ং সোলজারদের ব্রেন ওয়াশ করা হয়। যুদ্ধে কিন্তু কোনো বড় বড় নেতা নেত্রীরা কিন্তু যান না, যুদ্ধে কিন্তু ইয়ং সোলজার্সরাই যায় এবং তাদেরকে অর্গানাইজড ওয়েতে বুচার করা হয়। এই জন্য এখানে কবি মনে করেছেন ওয়ার ইজ নাথিং বাট এ অর্গানাইজড বুচারি অফ ইয়ং সোলজার্স। এরপর কি উনি কিসের মাধ্যমে ইন্সপায়ার্ড হয়ে কবিতাটা লিখেছিলেন? প্রথমত উনি দুটো মুভমেন্ট, দুটো আন্দোলন বা দুটো ঘটনার দ্বারা খুব অনুপ্রাণিত হন, বা বলা যেতে পারে প্রথমত ডিকাডেন্ট মুভমেন্ট। অ্যাজ এ পোয়েট অফ দ্য ডিকাডেন্ট মুভমেন্ট হি ইনফ্লুয়েন্সড মডার্ন লিটারেচার অ্যান্ড আর্টস, ইন্সপায়ার্ড ভেরিয়াস মিউজিশিয়ানস অ্যান্ড প্রিফিগার্ড সুরিয়ালিজম। এবং ওনাকেই মনে করা হয় সুরিয়ালিজমের আইডিয়াটা প্রথম নিয়ে আনেন। সুরিয়ালিজম কি, অর্থাৎ ওনার এই যে কবিতা, ওনার এই সাহিত্যে যে অবদান, এই সাহিত্যে অবদান, এই সুরিয়ালিজম অর্থাৎ হচ্ছে 1914 সালে আমরা সবাই জানি যে প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সংঘটিত হয়। তার আগে উনি লিখছেন এই 1914 সালে যে এই যে যুদ্ধের যে ভয়াবহতাটা, এখানে এই সমস্ত কবিরা লিখছেন তারা কিন্তু তার এই লেখা থেকে, তার এই পূর্বের এই লেখা থেকে কিন্তু রসদ পান। এবং he was also prefigured the symbolic movement, the symbolist movement and Dadaism. এটা কি হলো? অ্যান্টি ওয়ার পোয়েম। অ্যান্টি ওয়ার পোয়েম কেন এটা অ্যান্টি ওয়ার পোয়েম? কারণ দ্য পোয়েট আর্থার র্যাবো ক্লিয়ারলি পোর্ট্রেড ইন দিস পোয়েম, এই কবিতাটি থেকে পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছেন কি, দ্য ব্রুটালিটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার। এই লাইনটাই কিন্তু বারে বারে ঘুরে ফিরে আমাদের কবিতার মধ্যে আমরা ইমেজেস, সিম্বলসের মাধ্যমে বারে বারে কিন্তু পাবো। দ্য ব্রুটালিটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার অর্থাৎ কি, যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধের যে নৃশংসতা, সেটা কিন্তু আমরা এখানে পাবো। বারে বারেই আমরা বিভিন্ন লাইন, বিভিন্ন ইমেজারি, বিভিন্ন সিম্বলের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো। That war is nothing but a meaningless dance of death. Pity and futility. He discussed about the pity and futility of war. আমরা ছাত্রে পাবো যে যুদ্ধে যারা ভিকটিম হয়, যুদ্ধে যারা মারা যায়, তাদের প্রতি কি অসীম করুণা তার প্রকাশ পেয়েছে। এবং যুদ্ধের যে ভয়াবহতা,
যুদ্ধের যে নৃশংসতা, যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে, যুদ্ধ কতটা নৃশংস হতে পারে। যুদ্ধ কিছু উন্নতি সাধন তো করেই না, উপরন্তু দুটি রাষ্ট্রের প্রভূত ক্ষয় সাধন, ধ্বংস সাধন করে। সেটি উনি ছত্রে ছত্রে এই কবিতায় আলোচনা করেছেন। এরপর আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হোয়াই ডিড হি রাইট দিস পোয়েম, কেন উনি এটি লিখেছেন। তো ওনার কি ব্যক্তিগত কোনো এক্সপিরিয়েন্স ছিল? হ্যাঁ, ওনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স ছিল, দুটো কারণ ছিল। ফার্স্টলি, প্রথমত, হিজ ফাদার, তার বাবা, ওয়াজ অ্যান ইনফ্যান্ট্রি ক্যাপ্টেন অফ এ ট্রুপ। তার বাবা একটি সৈন্যদলের ইনফ্যান্ট্রি ক্যাপ্টেন, মানে যেটাকে আমরা বলি ইনফ্যান্ট্রি, তার অর্থ কি পদাতিক সৈন্য। ইনফ্যান্ট্রি ক্যাপ্টেন ছিলেন, সেই পদাতিক দলের ক্যাপ্টেন ছিলেন তার বাবা। সেই জন্য তার ফ্যামিলির মেম্বার হওয়ার জন্য, তার ছেলে হওয়ার জন্য তারও কিন্তু এই অভিজ্ঞতা আছে। সেকেন্ডলি এবং দ্বিতীয়